নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শোনাব লেখিকা আশাপূর্ণা দেবীর বাঁচল কি। হাটে পৌঁছে গিয়ে পয়লা নম্বরই খেয়াল হলো থলিটা হাতে নেই। কোথায় নামিয়েছিল সনক থলিটা মনে পড়ছে না, কিন্তু শুধুই কি থলি? করকরে দুখানা 10 টাকার নোটও ছিল না তার মধ্যে। কিন্তু কোথায় বা রাখা যেত? পরনে তো একটু পায়জামা আর কলার দেওয়া ফাঁস টানা রঙিন গেঞ্জি, কারোরই পকেট নেই। বেরোবার সময় ভাবা উচিত ছিল। এখন আর কিছু করার নেই, শূন্য হাতেই বাড়ি ফিরে আসতে হয় সগর সেনাপতির ছেলে সনক সেনাপতিকে। তাই এতে বাপ ছেলেকে একখানি ভালো মতো ঝাড় দেবে না তো কি সন্দেশ খাওয়াবে? মাও কি ছেড়ে কথা কইল? বলল না হুঁশ পর্ব হারিয়ে কোন চিন্তা করতে করতে যাওয়া হয়েছিল যে মুখ পোড়া। বাবু ফতুয়া পড়বেন না, ফেসানোর গেঞ্জি গায়ে চাপিয়ে হাটে যাবেন, সাজের বেলায় নায়েক আর কাজের বেলায় খোকা। যদিও মাসটা শ্রাবণ, তবু কদিন চড়া রোদ চলছে। সেই রোদ চরচরে বেলায় আবার বেরিয়ে পড়ল সনক। নির্দিষ্ট কোনো জায়গার লক্ষ্যে নয়, জোর পায়ে হাঁটাটাই আপাতত এই মানসিকতার ওষুধ। জীবনে ধিক্কার জন্মে যাচ্ছে, এই রকম অবস্থাতেই বোধহয় ছেলে ছোকরাগুলো নিরুদ্দেশ হয়ে যায়। কটা ক্লাস স্কুলে পড়ার পরই বাপ তার থেকে ছাড়িয়ে নিয়ে ছেলেকে নিজের ভেলিগুড়ের কারবারের কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু ওতে সনকের দারুণ বিভীষিকা। অথচ পড়াতেই বা টান হবে কি? স্কুলে বছরের শেষে ক্লাসেই উঠিয়ে দিত, পড়া আর হতো কই? মাস্টারমশাই তো ব্ল্যাকবোর্ডে খড়ি দিয়ে যা হোক কিছু লিখে ছেলেদেরকে এগুলো করো ততক্ষণ বলে পঞ্চায়েত প্রধানের অফিসে চলে যেত। আগে পঞ্চায়েত অফিসটা ছেঁচা বেড়ার চালাঘর ছিল, এখন পাকা দালান হয়েছে। এখন এই এখানে সেখানে বিনমপুরে অনেকেরই পাকা দালান উঠেছে। পঞ্চায়েতের দৌলতে হচ্ছে, আবার অনেকে ছেলের বিয়ে দিয়ে মোটা টাকা পণ নিয়ে সেই টাকায় ঘরের চালে টিন দিচ্ছে, পাকা দালান করছে। এই চাষিবাসী গ্রামেও পণের কিছু কমতি নেই। তা ছেলে যেমন তেমনই হোক, বিয়ের বয়সটা হলেই হলো। নিদেন পক্ষে একটা সাইকেল, একটা ট্রানজিস্টার, একটা হাতঘড়ি, আর পাত্তরের বাবাকে নগদ 2-5 হাজার তো দেবেই কনের বাবা। আর তেমন পাত্তর হলে 10, 12, 15 হাজারও দর ওঠে। এখন মাঝে মাঝে সনকের মা বরকে ঝঙ্কার দেয়, এখন ছেলে মা সাহায্যে লাগুক বলে স্কুল ছাইরে নিলে তো না ইদিক না উদিক হলো। একটা পাশের পড়া পর্যন্ত পড়লেও ততটি দর উঠত সোনার, তা ভাবো। আজ সকালে যখন দুর্লভ সামন্ত মেয়ের বিয়ের দায় 2 বিঘে ধান জমি বাঁধা দেবার প্রস্তাব নিয়ে সগরের কাছে এসেছিল, সগরের বউ তখন বলছে কথা, সোনাকে পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে দেব করছো, তাই বা দিচ্ছ কই? ছেলে শুধু ছাড়া গরুর মতন ঘুরে বেড়াচ্ছে, বের বাজারে তেমন দর উঠবে? হাটে যাবার মুখেই কথাটা শুনে গিয়েছিল সনক। ছাড়া গরু, মা হয়ে আর তুলনা খুঁজে পেলে না। তাছাড়া বেচারি দুর্লভ কাকাকে কিনা জমি নষ্ট করতে হচ্ছে। খিঁচড়ে যাওয়া মন নিয়ে হাটে যাওয়ার এই বিপত্তি। কিছুতেই মনে করতে পারছে না টাকা সমেত থলিটাকে কখন কোথায়। মাঠ ভেঙে হনহন করে হাঁটতে হাঁটতে হঠাৎ খানিকটা দূর থেকে সামনে তাকিয়েই হাঁ। সরঙ্গীবাবুদের পোড়ো বাড়িটার ভাঙা পাঁচিলের ধারের অনেক ডালপালা মেলা মস্ত পেয়ারা গাছটার ঝোপ পাতার আড়ালে ও কি দুখানা গোল গোল আধফর্সা পা ঝুলছে না? যে পা দুখানার প্রায় হাঁটুর ওপর উঠে গেলেও এক চিলতে লাল চেক চেক ডুরে শাড়ির আভাস চোখে পড়ছে। শাড়িখানা সনকের খুব চেনা যে, আর ওই ধূলিধূসর গোল গোল পা দুটো, সেও তো আজন্মের চেনা। বুকটা হঠাৎ হিম হয়ে গেল সনকের। তবে কি, হে ভগবান, সনক কেন এ সময় এদিকে এলো? সনক কি উল্টো মুখে ছুট মারবে? ভাবল, পারল না। পায়ে পায়ে এগিয়ে এসে মুখ উঁচু করে তাকালো, আর সঙ্গে সঙ্গে সনকের হিম হওয়া বুকের মধ্যে যেন এক ঝলক তাজা রক্তের স্রোত বয়ে গেল। ডালের ওপর থেকে একটা উচ্ছ্বসিত কণ্ঠ উথলে উঠল, হেই সোনা, তুই এসে গেছিস? ভগবান আছে রে, আয় আয়, এদিকে এদিকে এগিয়ে আয়, চটপট জলদি।
সনক এগিয়ে এসে বলে উঠল, তবু ভালো জ্যান্ত আছিস। আমি তো ভেবে বসছিলাম বোধহয় গাছের ডালে আঁচলের ফাঁস লাগিয়ে গলায় দিয়ে ঝুলছিস। কি? গলায় ফাঁস লাগিয়ে ঝুলছি? ঝুলুক আমার 70। এসো দেখি এদিকে। গাছে উঠে পড়ে কোঁচোর বেদম ভর্তি হয়ে যাওয়ায় আর নামতে পারছি না, তো সেই থেকে ভগবানকে ডাকছি তোকে এখানে একবার পাঠিয়ে দিতে। একটু সরে এসে দাঁড়া, আমি তোর কাঁধটায় পা একটু ঠেকিয়ে। সনক বলে উঠল, ও ভর দুপুরে গেছো পেতনির মতো গাছে উঠে একেবারে মগ ডালে চড়ে বসে এখন উদ্ধার হতে সনা হতবাকার ঘাড় খোঁজা হচ্ছে। আবার ঝংকার ওঠে, তো আর কার ঘাড় খুঁজবো শুনি? পেঁচোর না গনার নাকি লক্কার? বলে সেই থেকে তোর আশার আশায় ভগবানকে ডেকে ডেকে মরে যাচ্ছি। একটু আয় না বাবা এদিকে। হ্যাঁ, এইখানে দাঁড়া একটু। তুই তো বেশ ঢ্যাঙা তাল গাছ আছিস, পাটা একটু ঠেকাতে পেলেই তোরে যাই। সনক এগিয়ে এসেও বলে, বেশ, তাহলে আমায় তোর ত্রাণকর্তা বলে মানবি বল। আহ সোনা, শুধু শুধু বাকতাল্লা মেরে দেরি করাচ্ছিস কেন? কেউ আবার যদি এসে পড়ে? ঠিক আছে, মানবো বাবা মানবো, হলো তো। নেহাত বেপটে পড়ে গেছি বলেই নেবে নয় তোর পায়ের ধুলো মাথায় নেব। সুকৌশলী নেমে আসে তিলকা, কিন্তু অবস্থা সত্যিই দারুণ বেপট। এত পেয়ারা বোঝাই করেছে কোঁচড়ে যে পিঠের আঁচল নেমে এসে কোঁচড়ের সামিল। শুধু ব্লাউজের ওপর আব্রু রক্ষা করতে গিয়ে এই পেয়ারার পোঁটলাই ভরসা। বাঁ হাতে সেটাই সামনে ধরে কোনো মতে একটু নিচু হতেই সনক তাকে ধরে ফেলে বলে, থাক, খুব ভক্তি হয়েছে। পায়ের ধুলো নিবি বলছিস? ওতেই হবে। তো এমন রাক্ষুসে দিশে প্যায়রা পেরে মরছিস কেন? খেলে বাঁচবি? তিলকা হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলে, বাঁচি মরি তাতে তোর কি? কি কি বললি? সনকের চোখের কিনারায় এক ঝলক জল উথলে ওঠে। সামলাতে অন্যদিকে তাকিয়ে বলে, তুই বাঁচলে মরলে আমার কি? এই কথা বলতে পারলি তুই তিলু? বলতে না পারার কি আছে? তিলু বীরাঙ্গনার দর্পিত ভঙ্গিতে বলে, আমার জন্য তোর মাথা ব্যথার কোনো প্রকাশ দেখিয়েছিস কখনো? আমি পরের বাড়ির ছেলে, আমি কি দেখাতে আসবো? সোনা রে, সত্যি ভগবান তোর মাথার মধ্যেটা কি গড়েছিল তাই ভাবি। ঘিলু কি এক ছিটেও দেয়নি? ইহজগতে তাকিয়ে দেখিস না, পরের বাড়ির ছেলেই মেয়ে মানুষের জীবনের সর্বস্ব সার হয়। মুখ্যু কোথাকার। সনক ম্লানভাবে বলে, মুখ্যু সে তো 100 বার স্বীকার করি রে তিলু। মুখ্যু না হলে কি আর? কি হলো, রাজি হয়ে গেল কেন? হ্যাঁ? সনক বলে ওঠে, তুই বড় নিষ্ঠুর তিলু। হায় কপাল, সেটা আজ নতুন জানলি? তো আজ হঠাৎ জানার হেতু? সনক আরো ম্লান হয়ে বলে, মুখ্যু না হয় স্কুল ফাইনাল পাসটা হলেও কি আর দুর্লভ কাকা জমি জমা ঘুচিয়েও তাকে? দুঃসংবাদরা শোনা হয়ে গেছে তাহলে? দুঃসংবাদ আর কি, সুসংবাদই তো। ভালো পাত্তরে পড়েছিস তুই। তিলকা ঝলসে উঠে বলে, তা তো বলবি, তোর কাছে সুসংবাদই। তিলি লক্ষ্মী ছাড়ি গ্রাম ছাড়া হলে আর কেউ তোর ঘাড়ে চাপতে চেয়ে জ্বালাতন করবে না। হাতটা ছাড়। সনকর অভিমান অভিমান মুখের দিকে তাকিয়ে হঠাৎ কেমন একভাবে বলে ওঠে, যদি না ছাড়ি? তিলকা চাপা তীক্ষ্ণ গলায় বলে, চিরদিন ধরে রাখবার মতন মুরদ ধরতে পারবি? পারিস তো ধরে থাক যতক্ষণ প্রাণ চায়। সনকের হাতটা শিথিল হয়ে যায়। যাক, বোঝা গেছে মুরদ, যা ভাগ। তিলু, কি? সকালে তোর ওই খবরটা শুনে মনটা এমন বিগড়ে গেল যে হাটে গিয়ে টাকা থলি সব হারিয়ে এসে তো বাড়িতে মা বাবা দুজনে মিলে এত গঞ্জনা দিল, ইচ্ছে হলো যেদিকে দু চোখ যায় চলে যাই। টাকা থলি 2 হারিয়ে? তা এতে মা বাপ কি মন্ডা মেটাই খাওয়াবে? তো যদি যেদিকে দু চোখ যায় চলে যাবার ইচ্ছে হয়ে থাকে তো চল না, আমায় নিয়েই শটকান দে। আমারও তো ঠিক তাই মনে হচ্ছিল। আহা, তার না, তাই পরের বাগানে এসে গাছে চেপে বেছে বেছে আঁচলে 10-20 কিলো প্যায়রা বোঝাই দিচ্ছিল। বিয়ের আহ্লাদের কাণ্ডজ্ঞান নাই। হাদার মতো কথা বলিস না সোনা। এইগুলো আমি বসে বসে খাবো বলে পেরেছি, কেমন তাই মনে হচ্ছে তোর?
তো আর কি জন্যে আবার গাছে চড়ে মরণ বাচন করে? বাগতাল্লা থামা না, দেখছিস আমার অবস্থা? নে শখের গেঞ্জিটা খোল। গেঞ্জিটা খুলবো মানে? মানে বুঝতে সময় লাগবে, খোল তো আগে। বলি হাতের কাছে আর কিছু আছে যাতে করে প্যায়রাগুলোকে বই নিয়ে যাওয়া যায়? দেখছিস না আমার অবস্থা? খোল চটপট। মেয়ে ছেলে তো না যে উদম গায়ে পথ হাঁটতে লজ্জা হবে। তোরাই মানুষ, যা ইচ্ছে করতে পারিস। দে খুলে, আমার হাতে দে বলছি, দেরি করছিস কেন? নিরুপায় সনক গেঞ্জিটা খুলতে বাধ্য হয়। তিলকা বলে, গলার দিকটা মোচড় খাইয়ে একটা গিট দে। এই দেখ, দিব্যি একখানা থলি হয়ে গেল, ধর দু হাতে। সনক রেগে বলে, তুই আমায় কি পেয়েছিস শুনি? তিলকা গম্ভীরভাবে বলে, ওহ, মেজাজ দেখানো হচ্ছে, তবে যা, প্যায়রা আমি ফেলে দিয়ে চলে যাচ্ছি। সনক আবার ওর হাতটা চেপে ধরে। থাক, খুব হয়েছে। নিজে তো মেজাজের রাজা, অন্যের হলেই দোষ। দে যত পারিস। অতঃপর সেই অভিনব থলিতে অধিকাংশ পেয়ারা ভরে ফেলা হয়। তিলকা শাড়ির আঁচল সামনে টাইট করে পরে নিয়ে বাকিগুলো ভরে বলে, কি পেল্লায় পেল্লায় প্যায়রা দেখেছিস, খা একটা। আমার মন নাই, যার জন্যে পেরেছিস তাকেই দিকে যা। কার জন্যে পেরেছি তুই জানিস? কেমন করে জানবো? তোর সব কথা আমায় জানাতে আসিস? এই তো সকালবেলা মায়ের মুখে শুনলুম, তাই। ও, আমি নিজে এসে আহ্লাদ করে তোকে শোনাতে আসবো? শোনা রে, আমার বেড ঠিক হচ্ছে রে, পাত্র স্কুল ফাইনাল পাস, সেটেলমেন্ট অফিসের পিয়ন, মস্ত দামি। তাই 10,000 টাকার নগদ আর ঘড়ি, আংটি, সাইকেল, ট্রানজিস্টার আর 2 সেট শার্ট প্যান্টুল। বাপ ফতুর হয়ে সংসারের আপদ বিদেয় করছে। সনক আফসোসের গলায় বলে, ও কথা বলছিস কেন? তোর ভবিষ্যৎ ভেবেই। তিলকা ঝঙ্কার দিয়ে বলে, থাম, তুই আর আমার মায়ের মতো কথা বলিস না। বাবা বলল, যা জমি আছে তাতেই সোমবৎসর পেট চলে না, এর থেকেও 2 বিঘে জমি খোয়ালে ভবিষ্যতে কি হবে? তো ওই নিয়েই বাবার সঙ্গে মায়ের কি লাঠালাঠি। বলে কি না শুধু নিজের ভবিষ্যৎটুকুই দেখবে, মেয়ের সুখ ভবিষ্যৎ দেখবে না। যেন ওই পিয়নটার গলায় মালা দিতে পেলেই তিলু লক্ষ্মীছাড়ির সুখ উতলে উঠবে। তো সে কথা বুঝবে কে? তুইও তো ভাবছিস। যাকগে, মরুকগে, এখন আর আলোচনার সময় নেই। তবে তোর সঙ্গে কথা আছে, সন্ধে নাগাদ একবার মন্দির তলে আসিস দেখিন। সনক থমকে বলে, কি কথা? বললুম তো, এখন বলা যাবে না, সময় লাগবে। এখন পা চালা, আমাদের বড় দিদিমণির বাড়ি প্যায়রাগুলো পৌঁছে দিতে হবে। বড় দিদিমণির বাড়ি? তোদের স্কুলের বড় দিদিমণি? না তো কি ভাবছিস আমার আর কোনো পেয়ারের লোক আছে তাই তার জন্য? চল চল। বড় দিদিমণি ঘরে বসে জেলি, আচার, মোরব্বা বানিয়ে এইসবের ব্যবসা করে। কোথা থেকে কারা যেন শিশি সাপ্লাই করে আর কিনে কিনে নিয়ে যায়। তো আমরা যে যেমন পারি সাহায্য করি। সেদিন তো ওলাইচণ্ডীর মাঠ থেকে ইয়া 1 থলি কাঁচা আমলকি এনে দিয়েছিলাম। যা মোরব্বা বানিয়েছিল না বড় দিদিমণি! তো আজ তো থলি নিয়ে বেরোয়নি, এত প্যায়রা পাবো ভাবিও নি। কে জানতো হনুমানগুলো গাছে এত রেখেছে। পথ হাঁটতে হাঁটতে সনক আবার থমকায়, ব্যঙ্গের গলায় বলে, বাহ, চমৎকার! তিনি ব্যবসা করবে আর তুই বেগার খেটে মরবি। তিলকাও থেমে পড়ে, কড়া গলায় বলে, এমন ছোট লোকের মতন কথা বলছিস যে? তাহলে তো তোর সঙ্গে আমার বনবে না। জগতে এসে শুধু আত্মস্বার্থটি দেখতে হবে, মানুষ অপর কারোর একছিটে উপকারে লাগবে না। সনা অবশ্য এতে লজ্জিত হয় না, বরং তেমনি গলাতেই বলে ওঠে, জগৎ সংসারে তো সেই কারবারই চলছে রে তিলু। কে কার উপকার করবার জন্য আগ বাড়িয়ে ছুটে আসছে। তিলকা তীক্ষ্ণ গলায় বলে, কেউ করছে না বলে ঘোষণা করে বসিস না সোনা। একেবারে কেউ তা না করলে এই পৃথিবীখানা চলতো না। 10 জন মন্দ থাকে তো 2 জন ভালো থাকে। এই যে বড় দিদিমণি আমায় সেদে সেদে কাঠি বোনা শেখায়নি। উল পাই না তাই দেখাতে পারি না। উল জুটলে তোকে এমন একখানা সোয়েটার বনে দিতুম যে তোর বন্ধুদের চোখ টেরা হয়ে যেত। তো দেব, দিন এলে দেব। আবার পা চালায়, সঙ্গে সঙ্গে মুখও চালায়। বড় দিদিমণি কি বলে জানিস? বলে, মেয়ে ছেলে বলে কি শুধু ভাত সেদ্ধ করে দিন কাটাতে হবে?
যাতে 2 পয়সা আয় উন্নতি হয় তা শেখা দরকার। বলে এই কাঠি বোনা থেকেই চেষ্টা থাকলে নিজের পায়ে দাঁড়াতে পারবি, খাটতে জানলেই পয়সা। ওই জেলি আচার বানাতেও তো শেখাচ্ছে, এতে ওনার কি স্বার্থ? সনক মৃদু হেসে বলে, ওই ছুতোয় কিছুটা খিদমতগারি করিয়ে নেওয়া, এই আর কি। সোনা, ফের এইরকম ছোট লোকের মতন কথা, কি বললুম তখন মনে নেই? সনক বেজার গলায় বলে, মনে আর থাকবে না কেন? তো আমার সঙ্গে বনিবনার কথা উঠছে কি সূত্রে? যার গলায় মালা দিবি সে ভালো হলেই হলো। সোনা, কি? আমার দিকে স্পষ্ট তাকিয়ে কথা বল দেখি। তোর কি মনে হচ্ছে সেই সোনার চাঁদ পিয়নটার গলায় মালা দেবার জন্য তিলকা সামন্ত মরে যাচ্ছে? সনক অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, যাচ্ছে কি না যাচ্ছে সে কথা এখন আর ভেবে লাভ, দিতেই যখন চলেছিস। কে বলেছে চলেছি? বললুম তো তোর সঙ্গে আলোচনায় বসতে হবে। আমার সঙ্গে আর কিসের আলোচনা? আমি কি তোর গার্জেন? তিলকা হঠাৎ অপরূপ একটা ভ্রুভঙ্গি করে বলে ওঠে, যদি তাই হয়। সনক আবার মুখ ফিরিয়ে বলে, এরকম বুক ভেঙে দেওয়া ঠাট্টা আমার ভালো লাগে না তিলু। আমি ঠিক করেছি তুই গাঁ ছাড়া হবি, আর আমিও রেল লাইনে গলা দিয়ে দেব। কি কি বললি? তিলকা হঠাৎ সনকের গায়ে একটা ধাক্কা মেরে নাড়া দিয়ে তীব্র গলায় বলে, রেল লাইনে গলা দিবি? তাতে ভারী বীরত্ব পৌরসত্ব কেমন? ছি ছি, বলতে লজ্জা করল না? কানা খোঁড়া না, প্রতিবন্ধী না, চারখানা হাত পাওয়ালা জোয়ান একটা মানুষ, এই পৃথিবীতে এসে হেরে গিয়ে আত্মঘাতী হয়ে যাবি? কেন আমায় নিয়ে পালিয়ে যেতে পারিস না? এত বড় ভুবনে আমাদের দুটো মানুষের জায়গা হবে না সোনা? বুকের পাটায় বল শক্তি আন। খাওয়াবি কি? মোট বইবি, রিক্সা টানবি। কাজের অভাব আছে জগতে, আমিও কিছু বসে খাবো না। বড় দিদিমণি যা শিখিয়েছে তার চেষ্টা চালাবো। শাক ভাত জুটলে তাতে সুখ আছে রে। সনক বলে, তোর কথা শুনে আমার বুক কাঁপছে তিলু। তা কাঁপবে বই কি, দেখতেই ইয়া একখানা চওড়া বুকের পাটা, ভেতরে চড়াই পাখির প্রাণ। হোক, তোকে আমি গড়ে পিঠে তৈরি করে নিতে পারবো, আমার উপর বিশ্বাস রাখতে পারলেই হলো। তবে যদি... তিলকা একটু থেমে যায়। কি তবে যদি? সনক তাকায়। যদি মা বাপ ছেড়ে গৃহত্যাগী হতে মন না চায় তো আলাদা কথা, মা বাপকে ছেড়ে... সনক তেজের সঙ্গে বলে, ছাড়ো কথা, মা বাপ তো বোঝে কেবল স্বার্থ। তাছাড়া আরও তো 1.5 গন্ডা আছে তাদের। এই সনক তো আর একা নয়। জ্যেষ্ঠ হয়ে জন্মে ফেলেই যত দায়। গৃহত্যাগী কেন, প্রাণত্যাগীই তো হতে চাইছিলুম। ওসব মন কেমন তেমন আমার নেই। তিলকা একটু কাছে সরে আসে, বলে, সোনা, তোর মনে আছে ছেলেবেলায় খেলাঘরে কত বরকনে বরকনে খেলা করেছি? তদবধিই জানি তুই আমার... এই মরেছে, এসে গেলাম যে রে। আচ্ছা, তাহলে ওই কথাই থাকলো, সন্ধেবেলা মন্দির তলায়। সনক বলে, বাহ, আমার গেঞ্জিতে বাঁধা মালটা ঢেলে দিয়ে গেঞ্জিটা ফেরত দিয়ে যা, খালি গায়ে ঘরে ফিরবো নাকি? তিলকা হেসে ফেলে। সনক ভাবল, হাসলে তিলুকে এত সুন্দর দেখায় বলেই কি তিলু যে কোনো মনের অবস্থাতেই হেসে ওঠে? কে জানে তাই, না তিলু নামের ভয়ানক বুকের পাটাওয়ালা অথচ ভয়ানক ভালোবাসা ভরা মন মেয়েটার স্বভাবই এই। হেসে ফেলে তিলু হঠাৎ সনকের গায়ে একবার হাতটা একটু বুলিয়ে বলে, আহা, ভেলি ঘুরে ছাঁট খেয়ে খেয়ে যা নদরকান্তি একখানা শরীর বাগিয়েছিস রে সোনা, যেন সন্দেশের পুতুল। যদিও আচমকা ওই হাত বোলানোয় বেচারা সনকের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়, তবু রাগের ভান দেখিয়ে বলে, ভেলেগুড়ের ছাঁট খাই আমি? আহা, না হয় ভেলিগুড় বেচা পয়সাতে সন্দেশই খাস, তবে বাপের ভাতে বসে খেয়ে খেয়ে হয়েছিস বটে খাসা। রংটাও তো এনেছিলি ভগবানের কাছ থেকে ভালোই। তো আমার পাল্লায় পড়তে এলে এমন চাকুস চুকুস শরীরটি কি আর থাকবে রে? আমি তো তোকে খাটিয়ে মারব। এখনো ভেবে দেখ, সারাটা দিন ভাব, এই ঘর পালানি তিলু লক্ষ্মীছাড়ির নৌকোয় উঠে বসে অকুলে ভাসতে রাজি আছিস কি না? তোর কথা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয় তিলু। এইটুকুতেই এই? সত্যি সত্যি আমার হাতে পড়লে কি হবে তা বোঝ। এই রে, দিদিমণি আবার না বেরিয়ে পড়ে।
দরজাটা যেন খোলা মনে হচ্ছে। ওই কলা ঝোপের পেছনে গিয়ে দাঁড়াগে যা, আমি তোর জামাটা দিয়ে যাচ্ছি। তবে গেলে বড়দিমণি ছাড়তে চায় না, হয়তো একটু দেরি হবে। তবে থাক, ওই সন্ধেবেলাতেই নেব। উদম গায়ে বাড়ি ঢুকে মার কাছে কি কৈফিয়ত দিবি? সে যা হয় বানিয়ে নেব। তিলু আর একবার একটু অপরূপ হাসি হেসে বলে, পারবি তো? এ আর তিলকা সামন্ত না যে তোর জন্যে সে 5 বছর বয়স থেকে গল্প বানাতে শিখে মাকে ধাপ্পা দিয়ে দিয়ে আমার জন্যে? আকাশ থেকে পড়ে শোনো। তোর জন্যে না তো কি পেঁচো গনসাদের জন্যে? বললেই হলো, কবে কখন শুনি। তিলু আবার সেই মোহন হাসি হাসে। সে হিসেব আর কে দিতে বসবে এখন? জীবনভরই মাকে ধাপ্পা দিয়ে চলেছি। সনক বোকার মতো তাকিয়ে বলে, কই বলিস নাই তো কখনো। উহ, এ বুদ্ধকে নিয়ে আমি কি করব রে? সে কথা বুঝি মুখ ফুটে বলতে হয়? তো এখন নেহাত মরণবাচন অবস্থায় পড়ে মরেছি, তাই লাজ লজ্জার মাথাকে বলতে হবে। উপায় কি বল? বাঁচতে তো হবে। সন্ধেবেলায় মন্দিরতলার এলাকা ছাড়িয়ে দুজনে যখন অকুলে ভাসবার সংকল্পটাই পাকা করে ফেলল, তখন ওই কথাই বলল তিলু, বাঁচতে তো হবে। আর শুধু একা নিজেরাই নয়, সবাইকেই বাঁচাতে হবে। সেই বাঁচার পথটা সাহসের সঙ্গে আবিষ্কার করে ফেলেছে তিলু। এখন গম্ভীর গলায় বলে, দেখলি তো সোনা, বুঝেছিস তো, এতে সব দিক বাঁচবে। আমাকে সেই এক পিয়নবাবুর গলায় মালা দিতে বাধ্য হয়ে চিরটাকাল ধুইয়ে ধুইয়ে মরতে হবে না। তোকেও ঝোঁকের মাথায় রেল লাইনে গলা দিয়ে এক কোপে মরতে হবে না। বাবা বেচারিকে জমি জমা খুইয়ে সর্বশান্ত হয়ে অনাহারে মরতে হবে না। তার মানে তুই বাঁচলি, আমি বাঁচলাম, বাবার জমি বাঁচল, কাজেই বাবা বাঁচল। আর ভবিষ্যতে যদি আমরা পয়সাওয়ালা হয়ে ফিরি তাহলে... হ্যাঁ, সে পরম স্বর্গীয় স্বপ্নটুকুও দেখেছে তিলকা নামের মেয়েটা, আর দেখিয়েছে সনক সেনাপতি নামের ছেলেটাকে। তারা দুজনে এখন চুপি চুপি এই বিন্দেপুর ছেড়ে পালাবে, যে করেই হোক গিয়ে পড়বে শহর কলকাতায়। বড়দিমণি বলেন, চেষ্টা আর পরিশ্রমের জোরেই মা লক্ষ্মী ধরা দেন। আর তিলকা শুনেছে কলকাতা শহরের বাতাসে নাকি পয়সা ভাসে, ধরতে জানলেই হলো। তো তুই আমি দুজনায় 4খানা হাতেও ধরে ফেলতে পারবো না? বাসে, রেলগাড়িতে? তুই খেপেছিস শোনা? ও সবখানে গিজগিজ করছে চেনা লোক না? তাহলে? তিলকা সামন্তর বুদ্ধির জোর। কুমড়ো বোঝাই একখানা লরির ড্রাইভারকে তুতিয়ে পাতিয়ে দুজনে তার খাঁজে খন্দে একটু জায়গা করে নিল। শ্যালদা বাজারেই তো যাচ্ছেন আপনি দাদু, তো আমাদের দুটো মনীষীকে যদি... বলি, যাচ্ছ কোথায় মেয়ে? কালীঘাটে পুজো দিতে দাদু, মানত আছে অনেক দিনের। আরে বাস, এইটুকু পুঁচকে মেয়ের আবার মানত? সঙ্গে একে? জ্যাঠার ছেলে। মিছে কথা বলেছে তিলু। সনকের বাপ সগর সেনাপতিকে কি তিলু জ্যাঠা বলে ডাকে না? তাছাড়া গপ্প বানানোই তো তার পেশা। তাকে কি মিছে কথা কওয়া বলে? তাহলে দুনিয়ায় এই যে এত এত লোক বই, কাগজ, নাটক, নভেল, যাত্রাপালা লেখে, তারা সব মিথ্যুক? ভারী পরিষ্কার আর জোরালো যুক্তি তিলকার। 1 নম্বর, মা কালীর কাছে গিয়ে তোর সঙ্গে গাঁটছড়া বেঁধে নি, তারপর দেখিস আর তুই মুই করব না, সোনা ডাক ডাকবো না। তা মনের জোরে আর চেষ্টার জোরে তারা কালীঘাটে এসে পৌঁছে যায় বই কি। শিয়ালদা বাজারে একবার নেমে পড়তে পারলে কালীঘাটের হদিশ ঠিক মিলে যায়। তিলু আবার বলে, তুই তো ভয়েই সারা, দেখিস আমার প্ল্যানটা কি জম্পেশ, চ মায়ের থানে গিয়ে পড়ি। তা তিলকার প্ল্যানেই দুটো মানুষ দুসময় বাড়ি থেকে বেরিয়ে ও একত্রে এসে মিলেছিল। সে অনেক কাহিনী, সে কাহিনীতে এখন বিন্দেপুরের সবাই মশগুল। কেউ গালে হাত, কেউ চোখ কপালে। আর যাদের টনক নড়েছে সেই দুটো আসামির বাড়ির কর্তারা, তারা পরস্পরকে গালমন্দ করেও আবার একসঙ্গে থানা পুলিশ করে ছোটাছুটি করে মরছে। পুলিশ? ফু, পুলিশ আবার কবে কোথায়? তা মাঝে মাঝে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে বই কি। এই বৃহৎ পৃথিবীতে দুটো হারিয়ে যাওয়া ছেলে মেয়েকে আবিষ্কার করে বসল পুলিশ। অবিশ্বাস্য হলেও সত্যি। লোকটা ঘুঘু হাসি হেসে বলেছিল, যা হিস্ট্রি দেখছি, চটপট কলকাতায় কালীঘাটের মন্দিরে গিয়ে পড়লে পাকড়াও করা যেতে পারে। হ্যাঁ, সচরাচর এমনই হয়।
মেয়েটা এক মাথা সিঁদুর লেবড়ে নিলে দুটো মনীষীর আর কোনো হোটেল ফোটেলে ঠাঁই পেতে অসুবিধে হয় না। আশেপাশে হোটেল তো বিস্তর। অতএব আর তিলকা সামন্ত নামের মেয়েটার বুদ্ধির জোরে এতগুলো বাঁচন বাঁচা হলো না। কপালে এক গাদা সিঁদুর লেবড়েও ধরা পড়ে গেল। অতএব ধরা পড়ে গেল মাথায় ঘিলুহীন সনক সেনাপতি নামের ছেলেটাও। তারও গলায় তখন মা কালীর প্রসাদী লম্বা একখানা জবার মালা, কপালে প্রসাদী সিঁদুরের টিপ। নাবালিকা হরণের দায়ে হাজতে চালান হতে হলো তাকে। আর নাবালিকা তিলকা যখন মনে মনে নিজেকে তিলকা সেনাপতি বলে প্রতিষ্ঠা করে ফেলেছিল, তখন তাকে পুলিশ হেফাজতে আবার বিদ্যেপুরে ফিরিয়ে নিয়ে গিয়ে দৌড়ে তালাচাবি দিয়ে রেখে দেওয়া হলো। তবে তার আগে মা বাপের কাছে পিটুনিও যা খেলো তা ঐতিহাসিক। যে বাবা ইহজীবনে মেয়ের গায়ে হাত ঠাকায়নি, সে মেয়ের মাথাটাকে দেয়ালে ঠুকে ঠুকে মাথায় গোটা কতক আলু গজিয়ে দিল। আর মা সোডা সাবান দিয়ে মেয়ের শীতের সিঁদুর ঘষে ঘষে তুলতে তুলতে ফি হাত গালে একখানা করে চর কষিয়ে কষিয়ে মেয়ের পাখা গজানো বার করে ছাড়ল। কিন্তু তারপর কি বাঁচল? দুর্লভ সামন্তর জমি জমা? পাগল! কে না জানে বাঘে ছুঁলে যদি 18 গা, তো পুলিশে ছুঁলে 58। সনক সেনাপতি নামের দাগি আসামিটা, সেই বা বাঁচতে পারল কই? হাজত থেকে অবশ্য ছাড়া পেয়ে ফিরেছিল। বাপের চটিপেটা খেয়েও গোঁজোয়ে না খেয়ে পড়ে থাকলেও ছিল ঘরে। কিন্তু রেল লাইনে গিয়ে গলা দিল তিলুর গলায় ফাঁস লাগানোর দেহটাকে সরঙ্গীবাবুদের পোড়ো বাড়ির সে পেয়ারা গাছের ডালে দুলতে দেখে। তার মানে নিজেই নিজের শত্রুর হয়ে পড়েছিল তিলু। বলেছিল না, গলায় ফাঁস দিয়ে দুলুক আমার শত্রুর। বলেছিল, আত্মঘাতী হওয়ায় আমার বড় ঘেন্না রে সোনা। খবরদার রেল লাইনে গলা দেবার কথা বলতে আসবি না। মুখ্যরাই অমন কাজ করে মরে। এত বড় পৃথিবীতে একটা মানুষের জায়গা হয় না, তাই হার মেনে সেখান থেকে জায়গা ছেড়ে পালিয়ে যেতে হয়। ছি! অর্থাৎ তিলু নামে সে চিরদিনের অহংকারী মেয়েটার অহংকারটুকুও বাঁচল না। অথচ কত মাথা খাটিয়ে আর দুঃসাহসে ভর করে বাঁচার পথ আবিষ্কার করে ফেলেছিল, নিজের আর আরও অনেকের। আর দুর্লভ সামন্তর জমি জমা অবশ্যই বাঁচল না, 12 ভূতের পেটে গেল। কিন্তু কুলগৌরবে, যেটা বাঁচানোর জন্য হন্যে হয়ে ছুটে মরেছিল, দূর, তাই কখনো বাঁচে? গ্রাম শুদ্ধ সকলেই তো যে যা বুঝবার বুঝে নিয়েছিল। গ্রামে গঞ্জে মর্গের মরা তেমন তরিবত করে দেখে না, তাই দেখলেই নির্ঘাত বলে দিত আসলে ঘটনাটা কি। অথচ হয়তো পারত তিলু। এই গল্প এখানেই শেষ। গল্প পার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।